ইরানকে 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার। ইরানের পাশে দাঁড়াবে কি পুতিন বাহিনী? ফিলিস্তিনিদের ছাড়াই বোর্ড অফ পিসের প্রথম বৈঠক। $10 বিলিয়ন অনুদান ঘোষণা ট্রাম্পের। গাজাবাসীর ভাগ্য বদলাবে কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক মসজিদে নবাবী। খেজুর গাছের কাণ্ড দিয়ে শুরু হওয়া মসজিদটি কেন লাখো মুসলিমের আবেগের কেন্দ্রস্থল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। চুক্তির জন্য ইরানকে 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে তেহরানের ভাগ্যে ভয়াবহ কিছু ঘটার হুঁশিয়ারিও দেন তিনি। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বিমান ও বিমানবাহী রণতরী মোতায়েন করে শক্তি বাড়িয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরের যৌথ নৌ মহড়া চালিয়েছে ইরান ও রাশিয়া। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলেছে, ইরানে হামলা মানে আগুন নিয়ে খেলা। এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়াবেন কি পুতিন? যুক্তরাষ্ট্রকে যৌথভাবে মোকাবেলা করবে কি তেহরান, মস্কো? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানকে 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পের তরফ থেকে দেয়া হয় এমন হুঁশিয়ারি। তবে এখানেই থেমে নেই আমেরিকা। কথার লড়াই ছাড়াও পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইরাক যুদ্ধের 2 দশক পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক শক্তির সমাবেশ ঘটিয়েছেন ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি গুঁড়িয়ে দিতে অত্যাধুনিক যুদ্ধ বিমানের বিশাল বহর পাঠিয়েছে পেন্টাগন। উপসাগরীয় অঞ্চলে আদেশের অপেক্ষায় আছে 2টি মার্কিন বিমানবাহী রণতরী। এখন প্রশ্ন হলো, যুদ্ধ কি এবার তাহলে হবেই? আকাশপথ এবং মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর শক্তি প্রদর্শন স্পষ্ট হলেও ওয়াশিংটন বলছে কূটনীতির পথ এখনো খোলা। সুইজারল্যান্ডের জেনেভায় 2য় দফা পরোক্ষ আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। এমনকি একটি চুক্তির মূলনীতিতে সমঝোতার দাবিও করেন তিনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শত্রুতার মূল কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তেহরান বলছে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং সমৃদ্ধকরণ সীমিত করতেও রাজি তারা। তবে ইরানকে কোনো ধরনের সমৃদ্ধকরণের সুযোগ দিতে চায় না যুক্তরাষ্ট্র। ইরানি পরমাণু কর্মসূচির উপর আন্তর্জাতিক নজরদারি কতটা কঠোর হবে এটা নিয়েও রয়েছে মতপার্থক্য। ওয়াশিংটনের আরেকটি বড় আপত্তির বিষয় হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। মধ্যপ্রাচ্যের এমন উত্তপ্ত পরিস্থিতিতে ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে যৌথ নৌ মহড়া চালিয়েছে ইরান ও রাশিয়া। যুক্তরাষ্ট্র যখন ইরানি জলসীমার কাছাকাছি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, ঠিক সেই সময়ে তেহরান মস্কোর এমন পদক্ষেপ ওয়াশিংটনের জন্য পরোক্ষ সতর্কবার্তা। অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধ প্রস্তুতি নয়, বরং সমুদ্র নিরাপত্তা জোরদার করা ও টেকসই সামুদ্রিক সহযোগিতা গড়ে তোলা। তবে মোক্ষম সময়ে মার্কিন বিরোধী শিবিরের 2 দেশ ইরান ও রাশিয়ার একত্রে দাঁড়ানোকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আল্টিমেটাম কিংবা লাগাতার সামরিক হামলার হুমকি ইরানকে মোটেও নরম করতে পারেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়েছেন, আমেরিকার যুদ্ধজাহাজ বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক অস্ত্র তাদের রয়েছে, যার সাহায্যে মার্কিন রণতরীকে সাগরের তলায় পাঠিয়ে দিতে পারে ইরান। 2 পক্ষের পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতির কারণে ক্রমে যুদ্ধের খুব কাছাকাছি চলে আসছে মধ্যপ্রাচ্য। 2025 সালের শেষ দিক থেকেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে লাফিয়ে বেড়েছে ওয়াশিংটন তেহরান উত্তেজনা। 2018 সালে নিজের প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প বহুপাক্ষিক পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতা থেকেই তৈরি হয়েছে বর্তমান সময়ের এমন টানটান পরিস্থিতি। এখন প্রশ্ন হলো, 10 দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র যদি কোনো কার্যকর সমঝোতায় না পৌঁছাতে পারে, তাহলে কি সত্যিই হামলা শুরু করবেন ট্রাম্প? এমন কিছু হলে সেক্ষেত্রে ইরানও ছেড়ে কথা বলবে না। পুরোদস্তুর লড়াই শুরু হলে যুদ্ধে জড়িয়ে পড়বে 2 পক্ষের মিত্র শক্তিগুলো। সংঘাতের আগুন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে এর প্রভাব পড়বে গোটা বিশ্বে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেখানে ছিল না ফিলিস্তিনিদের কোনো প্রতিনিধি। ফলে গাজাবাসীদের আশঙ্কা, চলমান সংকটের বাস্তব ও টেকসই সমাধান দিতে ব্যর্থ হতে পারে এই বোর্ড। মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট।
রাজকীয় স্টাইলে শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত বোর্ড অফ পিসের প্রথম বৈঠক। গাজায় ইসরায়েলি বর্বরতা চলমান থাকলেও ট্রাম্পের শান্তি বৈঠকে দেখা মিলল কেবল দামি স্যুট পরা রাষ্ট্রপ্রধানদের। সেখানে ছিল না ফিলিস্তিনিদের কোনো প্রতিনিধি। 19 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বৈঠক। বক্তব্যে গাজায় যুদ্ধ শেষ হয়েছে দাবি করে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন ট্রাম্প। প্রায় $7 বিলিয়ন তহবিল প্রদানের প্রতিশ্রুতি দেয় কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এছাড়া ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর এবং মিশর ও জর্ডান পুলিশ প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দেয়। তবে এই বৈঠকে যোগ দেয়নি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি সহ ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে তাদের থেকে দূরে, তাদের সরাসরি অংশগ্রহণ ছাড়াই। তাদের মতে অতীত পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়া নিয়ে বহু আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, কিন্তু সেগুলোর অনেক প্রতিশ্রুত অর্থায়ন বিলম্বিত হয়েছে বা পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ফিলিস্তিনিরাও চান না আবারও একই পরিস্থিতি তৈরি হোক। তাদের আশঙ্কা, বোর্ড অব পিস যেন আরেকটি আন্তর্জাতিক সংস্থা হয়ে না দাঁড়ায়, যা দীর্ঘদিনের ফিলিস্তিন ইস্যুর বাস্তব ও টেকসই সমাধান দিতে পারবে না। সত্যি বলতে আমি একদমই আশাবাদী নই, কারণ এই সবকিছুই আমার কাছে অর্থহীন মনে হচ্ছে। এসব কেবলই সংবাদ মাধ্যমের ফাঁপা বুলি। বাস্তবে কাজের কাজ কিছুই হবে না, কোনো পুনর্গঠনও হবে না। এটা একদম পরিষ্কার যে এই বোর্ড দখলদার ইসরায়েলের একটি বড় পরিকল্পনার অংশ, যেখানে আমেরিকানরাও জড়িত। তারা আমাদের নিজেদের ভিটেমাটি আর দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম নিয়ন্ত্রক। এদিকে শান্তি পরিষদের আড়ালে গাজায় 350 একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। নথির বরাতে 19 ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF এর সামরিক অপারেশনের কাজে ব্যবহৃত হবে ঘাঁটিটি। গণমাধ্যমটির পর্যালোচিত নথি অনুযায়ী প্রায় 5000 সেনা সদস্যদের জন্য 350 একর জায়গা জুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে। নথিতে বলা হয়েছে, ভবিষ্যতে ISF এর জন্য এটি একটি অপারেশনাল বেস হিসেবে কাজ করবে, যা শান্তি পরিষদের অধীনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে। গাজা নিয়ে আন্তর্জাতিক উদ্যোগের মধ্যেও সেখানে ইসরায়েলি বর্বরতা থেমে নেই। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর উপকূলীয় অঞ্চলটির অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। ট্রাম্প তার শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের কথা বললেও তা প্রত্যাখ্যান করেছে হামাস। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পবিত্র কাবার পর ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নবাবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে নির্মিত এই মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, বরং ইসলামের ইতিহাস, শিক্ষা ও নেতৃত্বের এক জীবন্ত সাক্ষী। খেজুর গাছের কাণ্ড আর মাটির ছাদ দিয়ে শুরু হওয়া সেই ছোট্ট মসজিদ আজ পরিণত হচ্ছে লাখো মানুষের সমাগম স্থলে। সবুজ গম্বুজের নিচে রয়েছে প্রিয় নবীর রওজা মোবারক। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। পবিত্র কাবার পর দ্বিতীয় পবিত্রতম মসজিদটি হচ্ছে মসজিদে নববী। এই মসজিদটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে নির্মিত। এটি নামাজ পড়ার পাশাপাশি সম্মেলন কেন্দ্র, বিচারালয়, ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে। প্রতি বছর হজের আগে ও পরে লক্ষ লক্ষ মুসলিম এই মসজিদটিতে ইবাদত করতে আসে। 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পর এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শারীরিক শ্রম দিয়েছিলেন, অর্থাৎ বলাই যায় যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে নির্মিত মসজিদ। সর্বপ্রথম মসজিদটির দৈর্ঘ্য ছিল 117 ফুট আর প্রস্থ ছিল 100 ফুট। মসজিদটিতে খুঁটি নির্মাণ করা হয়েছিল খেজুর গাছের কাণ্ড দিয়ে। ছাদ হিসেবে ব্যবহৃত হয়েছিল খেজুর গাছের পাতা আর কাদামাটি, আর মেঝেতে ছিল মরুভূমির বালি। খাইবারের যুদ্ধের পর যখন মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে, তখন মসজিদের চারদিকে 150 ফুট করে সীমানা বৃদ্ধি পায়। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও এক দফা মসজিদ সীমানা বৃদ্ধি করেন আর মেঝেতে পাথর বিছান। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও মসজিদটি সংস্কার করেন। তিনি খেজুর গাছের কাণ্ডের পরিবর্তে
লোহা ও পাথরের খুঁটি ব্যবহার করেন এবং ছাদ নির্মাণে সেগুন কাঠের ব্যবহার করেন। এরপর থেকে বহুবার ধাপে ধাপে মসজিদের সীমানা বৃদ্ধি ও মসজিদের কাঠামো উন্নয়নের কাজ করা হয়। মসজিদে নববীর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সবুজ গম্বুজটি। এই গম্বুজের নিচেই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা, আর বর্তমানে এখানেই রয়েছে তার রওজা মোবারক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তার দুই ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধিও রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে এখন একটি কবর খালি রয়েছে। মুসলিমদের বিশ্বাস মতে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে এসে যখন মৃত্যুবরণ করবেন তখন তাকে এই স্থানেই কবর দেওয়া হবে। বর্তমানে মসজিদে নববী তার প্রথম অবস্থার চেয়ে প্রায় 100 গুণ বড়। এর ধারণ ক্ষমতা 6 লক্ষ। তবে হজের সময় 10 লক্ষেরও বেশি মানুষ এই মসজিদ প্রাঙ্গণে অবস্থান করেন। অতীতে এই মসজিদ ছিল ইসলামিক জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র। সবসময় আসহাবে মুফা নামের একদল সাহাবী মসজিদে অবস্থান করতেন। তারা ইসলামী জ্ঞান অর্জনের জন্য নিজেদের সব উৎসর্গ করে দেন এবং পরবর্তীতে হাদিসের এক বিরাট অংশ তাদের কাছ থেকেই সংগ্রহ করা হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আল্লাহর নৈকট্য অর্জনের আশায় রোজা রাখেন মুসলমানেরা। রোজার বিধান এক হলেও আয়োজনের ভিন্নতায় আলাদা রং পায় প্রতিটি দেশ। দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান রাষ্ট্র পাকিস্তানে রমজানের আবহে জমে ওঠে ইফতারকে ঘিরে। খেজুর দিয়ে ইফতার শুরু, এরপর জলেবি, সমোসা, চানা চাট, হালিম, কাবাব ও বিরিয়ানির বাহার। কোথাও ইফতারের পর আলাদা ডিনার, কোথাও একসাথেই সম্পন্ন হয় দান, সাদকা ও বিশেষ রমজান আইনও আছে দেশটিতে। পাকিস্তানে রমজান পালন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজা রাখেন মুসলমানরা। রোজার পদ্ধতি এক হলেও দেশে দেশে উৎসব আয়োজনে আছে ভিন্নতা। দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ পাকিস্তান। এখানে রমজান উদযাপনের মূল আমেজ জমে ইফতারকে কেন্দ্র করে। পাকিস্তানে যুগ যুগ ধরে রমজানের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে বাহারি ইফতার। ইফতারে সাধারণত ভারী খাবার পছন্দ পাকিস্তানিদের। সুন্নত হিসাবে পাতে থাকে খেজুর। মাংস ও সবজি দিয়ে তৈরি নানা রকম মুখরোচক খাবার পছন্দ করেন দেশটির মুসলমানরা। এখানকার জনপ্রিয় ইফতার আইটেমগুলো হলো জালেবি, সামোসা, চানা চাট, পাকোড়া, হালিম, দহিবড়া। সাথে থাকে চিকেন তান্দুরি, চিকেন টিক্কা, খিলোটি কাবাব, কড়াই মাটন, পেশোয়ারি মাংসের পদসহ নানা রকম কাবাব। চিকেন স্যুপ, ফলের কাস্টার্ড, গোলাপি বিরিয়ানি পাকিস্তানে বেশ জনপ্রিয়। ফলের সালাদ, ফালুদা, জুস, বাদাম ও দুধের তৈরি বিভিন্ন পানীয় আইটেমের আছে বেশ কদর। এখানে ইফতারের অন্যতম আকর্ষণ হিসাবে থাকে এক ধরনের সামোচা। আফগান পাকিস্তান সীমান্তবর্তী মরু অঞ্চলের বাসিন্দাদের ইফতারের টেবিলে রুটি ও মাংস থাকবেই। পাঞ্জাবি, সিন্ধি এবং মুহাজির পরিবারে ইফতারের পর অন্যান্য সময়ের মতো খাওয়া হয় রাতের খাবার। পশতুন, বেলুচ, তাজিকরা একসাথে খান ইফতার ও ডিনার। পাকিস্তানে রমজানকে বিবেচনা করা হয় দানের মাস হিসেবে। এই মাসে সাধ্যমতো দান সৎকা করার চেষ্টা করেন পাকিস্তানিরা। দেশটিতে চালু আছে বিশেষ রমজান আইন। এই সময় প্রকাশ্য স্থানে খাওয়া দাওয়া, ধূমপান সবই নিষিদ্ধ। পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের নিয়ে ইফতার করা প্রাচীন পাক সংস্কৃতির অংশ। সাম্প্রতিক সময়ে নানা সংকটে ভালো নেই পাকিস্তান। এর মধ্যেও তারাবি, সেহরি সহ ইবাদত বন্দিগিতে কাটছে দেশটির রমজান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম নেয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ পাকিস্তান। প্রায় 24 কোটির বেশি মানুষের দেশটি ইসলামিক প্রজাতন্ত্র, ইতিহাস, ঐতিহ্য ও সামরিক শক্তিকে দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। সিন্ধু সভ্যতা থেকে পারমাণবিক সক্ষমতা, পাকিস্তানের পথচলা বহুমাত্রিক। বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনে পাকিস্তানের ইতিহাস, ঐতিহ্য নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। আরব সাগরের ঢেউ থেকে হিমালয়ের তুষার শৃঙ্গ, দুই প্রান্ত জুড়ে যে দেশটি ইসলামের পরিচয়ে আত্মপ্রকাশ করেছিল সেটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র পাকিস্তান।
1947 সালের 14 আগস্ট ব্রিটিশ ভারত বিভাজনের মাধ্যমে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয় দেশটি, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। সবশেষ 2025 সালের হিসেব অনুযায়ী পাকিস্তানে মোট জনসংখ্যা প্রায় 24 কোটির বেশি, যার প্রায় 96% মুসলিম ধর্মাবলম্বী। মুসলিম জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। রাষ্ট্রটির আনুষ্ঠানিক নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। দেশটির মোট আয়তন প্রায় 8,81,913 বর্গ কিলোমিটার। পাকিস্তানের পশ্চিম ও উত্তর পশ্চিমে আফগানিস্তান ও ইরান, পূর্ব দিকে ভারত, উত্তর পূর্বে চীন এবং দক্ষিণে আরব সাগর অবস্থিত। দেশটির মোট এলাকার মধ্যে প্রায় 46.7% কৃষি জমি এবং 4.67% বনভূমি রয়েছে। 1906 সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং পরবর্তীতে জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি করে দেয়। শুরুতে পূর্ব ও পশ্চিম দুই ভৌগোলিক অংশ নিয়ে রাষ্ট্রটি গঠিত হলেও 1971 সালে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে রূপ নিলে পশ্চিম পাকিস্তান নিজস্ব রাষ্ট্র হিসেবে বর্তমান পাকিস্তানে রূপ নেয়। পাকিস্তানে হাজার হাজার মসজিদ রয়েছে। রাজধানী ইসলামাবাদে অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ফয়সাল মসজিদে একসঙ্গে প্রায় 1 লাখ মুসল্লি নামাজ আদায়ের সুযোগ রয়েছে। মাদ্রাসা শিক্ষায়ও বিস্তৃত দেশটি। বিভিন্ন গবেষণা সংস্থা ও সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে 30,000-এর বেশি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে, যেখানে লক্ষাধিক শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ করে থাকে। পাকিস্তানের ইতিহাসে সিন্ধু সভ্যতার গভীর ছাপ রয়েছে। প্রাচীন নগরী মোহেনজোদারো ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন, বাদশাহী মসজিদ ও লাহোর ফোর্ট আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে দেশটিতে। বিরিয়ানি, বিহারি, কাবাব, হালিম এসব খাবার দেশটির পরিচিতি বহন করে থাকে। পাঞ্জাবি, সিন্ধি, পশতু ও বালুচ সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয়েছে বৈচিত্র্যময় সামাজিক জীবন। পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল তার দর্শন ও কবিতায় মুসলিম আত্মচেতনা ও জাগরণের বার্তা দিয়েছেন। সুফি ঐতিহ্য পাকিস্তান সংস্কৃতির গভীরে প্রথিত। দাতাগঞ্জ বক্স ও শাহ আব্দুল লতিফ ভিটাইয়ের দরগাহ আজও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে। 1990-এর দশকে জুলফিকার আলী ভুট্টো ও পরবর্তীতে জিয়াউল হকের আমলে রাষ্ট্র পরিচালনায় ইসলামায়ন নীতি জোরদার হয় সেখানে। সংবিধান অনুযায়ী ইসলাম রাষ্ট্রীয় ধর্ম এবং আইন প্রণয়নে কোরআন সুন্নাহর সঙ্গে সামঞ্জস্যের বিধান রয়েছে। পাকিস্তান বর্তমানে একটি পারমাণবিক শক্তিধর দেশ। দক্ষিণ এশিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত শক্তি। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আঞ্চলিক অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সিন্ধু সভ্যতার উত্তরাধিকার, মুঘল ঐতিহ্য, সুফি সংস্কৃতি এবং ইসলামী রাষ্ট্রচিন্তার মেলবন্ধনে গড়ে ওঠা পাকিস্তান এখনও মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সংখ্যায় বিশাল, ইতিহাসে গভীর আর ভূরাজনীতিতে প্রভাবশালী একটি দেশ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারত সমর্থিত 4 সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মাঝরাতে লাক্কি মারওয়া জেলায় এই অভিযান চালানো হয়। নিহতরা সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল খারিজের সদস্য। জব্দ হয়েছে অস্ত্র ও গোলা বারুদ। তারা লাক্কি মারওয়া এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল। অভিযোগ রয়েছে নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানে তেহরিক-ই-তালিবান সদস্যরাই ফিতনা আল খারিজ গঠন করে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। বৃহস্পতিবারের অভিযানের পর ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান সরকার। সন্ত্রাস নির্মূলে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মিশরের উত্তর পূর্বাঞ্চলের বন্দরনগরী পোর্ট সৈয়দে ট্রাকের সাথে যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে 18 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 3 জন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে শহরের 30 জুন এক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার ছবিতে দেখা গেছে যাত্রীবাহী পিকআপটি দুটি বড় পণ্যবাহী ট্রাকের মাঝে চাপা পড়েছিল। পিকআপটি উপকূলীয় পোর্ট সৈয়দ এলাকার মাছের খামারে কাজ করার জন্য
স্থানীয় জেলেদের নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত আহতদের আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। মিশরে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। প্রতি বছর দেশটির হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। বিশেষজ্ঞদের মতে তীব্র গতিতে গাড়ি চালানো, সড়কের দুর্বল কাঠামো ও ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ না থাকায় মিশর জুড়ে দুর্ঘটনার সংখ্যা এত বেশি। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।